আমার পরবর্তী বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত ভোটার থাকা এবং না থাকা নিয়ে যদি জিজ্ঞাসা চিহ্নটা বসে যায় তাহলে সেটা বোধহয় যে কোনো মানুষের তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেবে। আজকে এই এত বড় কথাটা বললাম তার কারণ একটা চিঠি আমাদের হাতে এসেছে। এই চিঠি অনেকে বলছেন স্বাধীনতার দাবি, তা নয়। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে গেছে, যেটার ওপর অনেকাংশে নির্ভর করছে তাদের কথা অনুযায়ী এ রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তা। আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠির প্রসঙ্গে আসব। কেন একে স্বাধীনতা চেয়ে চিঠি বলে অনেকে বলছেন সেই রসিকতার বিশ্লেষণেও আসব, কিন্তু তার আগে আপনারা এই নিয়ে অর্থাৎ জগদীপ ধনকরের পদত্যাগ নিয়ে কী ভাবছেন দ্রুত একবার দেখে নেব। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে, প্রচুর মন্তব্য। দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের বিষয়ে যাব। শেখ শামীম তিনি লিখছেন যে মেয়াদ শেষ করার বার্তা দেওয়ার পর কিছু না ঘটলে উপরাষ্ট্রপতি হঠাৎ করে ইস্তফা দিতেন না। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন সরকারের কাছ থেকে চাপ না এলে ধনকর পদত্যাগের পথে হাঁটতেন না। সুভাষ ঘোষ রাজা লিখছেন আত্মসম্মান ক্ষুণ্ণ না হলে এ ধরনের পদে সবাই মেয়াদ পূর্ণ করতে চান, ধনকরের ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। পিন্টু হালদার লিখছেন জেডিইউর কেউ উপরাষ্ট্রপতি হলেই বোঝা যাবে বিহারের মুখ্যমন্ত্রী পদ নেবে বিজেপি। তমাল রায় লিখছেন পরের উপরাষ্ট্রপতি নির্বাচন হলেই এই ইস্তফা সাসপেন্সের অবসান হবে। কিন্তু এইখানে আমরা পরের যে চিঠিটা আপনাদের সামনে রাখবো নিঃসন্দেহে এই রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ নির্বাচন কমিশন মানে আমাদের জাতীয় নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক কী লিখলো এ রাজ্যের মুখ্য সচিবকে। পরের প্রতিবেদন। বিহারের সামনেই বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে, যার বিরুদ্ধে সরব বিরোধীরা। তাদের অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে বিরোধীদের ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে বিজেপির জয় নিশ্চিত করতে চাইছে। বিহারের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো, জানিয়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই আবহেই এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীনতা চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে নির্বাচন কমিশন লক্ষ্য করেছে যে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। অর্থ দপ্তর থেকে পাওয়া সামান্য অগ্রিমের উপর নির্ভর করে সীমিত আর্থিক ক্ষমতায় সিইও দপ্তর কাজ করে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের যারা কাস্টোডিয়ান তাদের, এবং একটা সাংবিধানিক সংস্থা যদি সেই কাজটাকে করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে সেটা সংবিধান বিরোধী নয়, সংবিধান বহির্ভূত নয়, সেটা সাংবিধানিক পদক্ষেপ। রাজ্য সরকারের কর্মচারী নিয়ে কাজ করবেন অথচ স্বাধীনভাবে থাকবেন, একটা সোনার পাথর পাটি করছে শোনাচ্ছে না। আমাদের একটাই দাবি যেন নিরপেক্ষ মনোভাবে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার তাকে গ্যারান্টি করতে পারে নির্বাচন কমিশন। যদি কোনো স্বাধীন ভালো মনোভাব থাকতো তাহলে সর্বদলীয় বৈঠক করত। নির্বাচন কমিশনের একক সিদ্ধান্ত নিশ্চয়ই নানা প্রশ্নের জন্ম দেবে। প্রতিটি রাজ্যেই নির্বাচনী দপ্তরের প্রশাসনিক প্রধান হন সিইও। বর্তমানে রাজ্যে সিইও দপ্তর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অধীনস্থ। এই বিষয়টি নিয়ে কমিশনের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে অন্য যে কোনো দপ্তর থেকে আলাদা করে একেবারে পৃথক নির্বাচনী দপ্তর তৈরি করতে হবে। সেই দপ্তরের নির্দিষ্ট বাজেট থাকবে, সিইওর প্রশাসনিক স্বায়ত্তশাসন থাকবে এবং তিনি নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য পূর্ণ আর্থিক সহায়তা পাবেন। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, সেক্রেটারি কিংবা প্রিন্সিপাল সেক্রেটারির সমতুল্য উপযুক্ত আর্থিক ক্ষমতা মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে হবে। নির্বাচনী দপ্তরে একজন আর্থিক উপদেষ্টাকে নিযুক্ত করা প্রয়োজন, যিনি সিইওকে সাহায্য করবেন। এছাড়াও সিইও দপ্তরে 4টি শূন্যপদ পূরণেরও আর্জি জানানো হয়েছে চিঠিতে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে
যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহারে যা যা করা হচ্ছে তা পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের সিইও দপ্তরকেই জানানো হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো হচ্ছে। রুমা পাল, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অবশ্যই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো যে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, ব্যবহারিক স্বাধীনতা লেখা হচ্ছে ইন দিস রিগার্ড দ্য কমিশন হ্যাজ নোটেড ল্যাক অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি অ্যাভেলেবল টু সিইও ওয়েস্ট বেঙ্গল ইন দ্য এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্ট। একেবারে স্পষ্ট। তারপর দাবিতে আসবো। সুমনদা, আমি একদম কনস্টিটিউশনাল পজিশন বলবো। আর্টিকেল 324-এ পরিষ্কার করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বলা আছে সুপারিনটেন্ডেন্ট, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল তিনটেই হলো ইলেকশন কমিশনের অন্তর্গত। ফলে আমি কিভাবে মানে তত্ত্বাবধান করব, কিভাবে নির্দেশ দিব, এটা একান্ত আমার বিষয়। অর্থাৎ ইলেকশন কমিশনকে সংবিধান অথরাইজ করেছে। ফলে সেই জায়গা থেকে ইলেকশন কমিশন যদি মনে করে যে সিইও অফিস, যে সিইও অফিসে আধিকারিকদেরকে কিন্তু মানে একটা প্যানেলের মাধ্যমে নিয়োগ করা হয়। অর্থাৎ ইলেকশন কমিশন রাজ্য সরকারের কাছে বলে যে তোমরা একটা প্যানেল পাঠাও, সেই প্যানেলে 3 জনের নাম সাধারণত থাকে, তার থেকে স্বাধীনভাবে ইলেকশন কমিশন একজনকে নির্বাচন করে সিইও অফিসে বসার জন্য। সেই সিইও অফিস যেহেতু সরাসরি ন্যাশনাল ইলেকশন কমিশনের আন্ডারে, সেই সিইও অফিসে স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, তার কর্মী নিয়োগ থেকে শুরু করে তার পরিচালন ব্যবস্থা যাতে ন্যাশনাল ইলেকশন কমিশনের ডাইরেকশন, কন্ট্রোল, সুপারভিশনে হতে পারে, সেই স্বাধিকারের এখতিয়ার পূর্ণভাবে কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশন চাইতে পারে বা বলতে পারে। আমি দুটো পয়েন্ট আপনাকে বলি। এর আগে ন্যাশনাল ইলেকশন কমিশন কিন্তু রিজিওনাল লেভেলে ইলেকশন কমিশন তৈরি করত। অর্থাৎ নির্বাচনের আগে ধরুন উত্তর দিকে একটা, পশ্চিম দিকে এরকম 7-8টা পর্যন্ত মানে রিজিওনাল ইলেকশন কমিশন লোকসভা নির্বাচনের আগে ওরা কিন্তু এস্টাবলিশ করতো। ইলেকশন ওভার হয়ে গেলে তখন সেইগুলো অমিট হতো। দ্বিতীয় যে বিষয়টা, যদি ন্যাশনাল ল কমিশনের রিকমেন্ডেশন দেখেন, তারা পরিষ্কার বলেছে যে যদি পূর্ণ মানে নিয়ন্ত্রণ রাখতে হয় নির্বাচনকে, অর্থাৎ লোকসভা বা বিধানসভা নির্বাচনকে, তাহলে ইলেকশন কমিশনকে অবশ্যই অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস তৈরি করতে হবে। অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস মানে সারা ভারতবর্ষের সিইও পোস্ট থেকে শুরু করে, ডেপুটি সিইও পোস্ট থেকে শুরু করে ইলেকশন সংক্রান্ত সমস্ত পোস্টগুলো একটা সার্ভিসের আন্ডারে আনতে হবে। এটাকে বলা হচ্ছে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস। এই অল ইন্ডিয়া ইলেকশনের সার্ভিসের রিকমেন্ডেশন কিন্তু একাধিক যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে, ইনক্লুডিং দীনেশ গোস্বামী কমিটি, তারাও কিন্তু সুপারিশ করেছে। কিন্তু এখন দেখার যে শেষ পর্যন্ত এই অটোনমি বিতর্কে মানে আমরা তো অভ্যস্ত কেন্দ্র রাজ্য নিয়ে, আমরা অভ্যস্ত তৃণমূল বিজেপি নিয়ে। আমরা কিন্তু মনে করি, পলিটিক্যাল সায়েন্সেস লোকরা, এখানে রবীন্দ্রনাথ বাবু আছে, আমরা মনে করি ইলেকশন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যাতে করে পূর্ণ নিয়ন্ত্রণ ইলেকশনের তারা পালন করতে পারে। এখানে রাজনৈতিক তরজার কোনো জায়গা নেই। এইখানে খুব স্পষ্ট যে কেন পূর্ণ স্বাধীনতা তারা চাইছেন, অর্থাৎ কি কি ব্যাহত হচ্ছে। একেবারে দ্বিতীয় প্যারাগ্রাফে ক্রিস্টাল ক্লিয়ার তাদের অভিযোগ যে ক্রিয়েশন অফ আ সেপারেট ইলেকশন ডিপার্টমেন্ট কমপ্লিটলি ডিলিংড ফ্রম এনি আদার ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। The election department should have dedicated budget head. This will facilitate full financial and administrative autonomy of the CEO as required for, খুব ইম্পর্টেন্ট এই বাক্যটা লক্ষ্য করুন, for the effective and impartial conduct of elections. আমি এখানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, কিন্তু রাজ্য সরকার কি ভাবছে? ইলেকশন কমিশনকে নিরপেক্ষ থাক একটা সাংবিধানিক সংস্থা, এটা আমরা সবাই চাই। এটা মানে কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলবে, এটা তো কাম্য নয়। কিন্তু আমাকে আপনি বলুন যে পরপর নির্বাচনের ভোটার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে। আপনি বলুন দিল্লির ইলেকশনে ভোটার লিস্ট নিয়ে অভিযোগ আসছে, দাবিটা কি লিংক? আমি জিজ্ঞেস করছি, মানে আপনাদের আমার বক্তব্যটা বলছি যে মহারাষ্ট্রের নির্বাচনেও ভোটের কারচুপি হয়েছে, নির্বাচনে ভোটার লিস্টে। বিহারেও সব পলিটিক্যাল পার্টি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে বিহারে যেভাবে ভোটের নাম কাটা হচ্ছে ভোটার তালিকা থেকে, আপনারা সবাই সুপ্রিম কোর্টেও গেছেন,
সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে যে কারুর নাম কেটে দিলে আপনি বলতে হবে আপনি যে কোন রিজনে কিভাবে সে নামটা ঢোকাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অবজারভেশন। আজকে একটা ডেভেলপমেন্ট আছে, আমি আসবো, কিন্তু খুব দ্রুত আমি বলছি যে রাজ্য সরকারের ওপর ইসিকে নির্ভর করতে হয় এখনো পর্যন্ত। প্রশ্ন হচ্ছে তাদের বক্তব্য আমাদের নিজস্ব লোকবল নেই, অর্থবল নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নেই, সেই জন্য তারা সেপারেট বাজেট হেড চাইছেন এবং বলছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তবে আমরা এক ধাপ এগোতে পারবো। না না, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যদি একটা অটোনমাস বডি হয়, নিরপেক্ষ বডি হয়, তাহলে তো কারো রাগের কোনো কারণ নেই। মুশকিল হচ্ছে যে সুষ্ঠু এবং নির্বাচনের যাতে সংশোধিত ভোটার লিস্ট হয়, তার জন্যই 21শে জুলাই হয়েছিল। আজকে 33 বছর বাদে সেই 21শে জুলাইতে দাঁড়িয়ে তিনি অসংশোধিত ভোটার লিস্ট নিয়ে ভোট করতে যাচ্ছেন। আমি বলছি 33 বছর পরে আমি বলছি কমিশনেরও ঘুম ভাঙলো, এটাও তো দেখার হচ্ছে। কিন্তু লেট বেটার দেন নেভার, এই কথাটা তো আমি বলিনি, আপনিও বলেননি, অনেক বিজ্ঞরা বলেছেন। আমি একটা কথা বলি, 6000 শুধু কালীগঞ্জে ভোটের নির্বাচনে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তাহলে 294টা, মানে যদি 300 হতো তাহলে 18 লাখ লোকের। আমি বলছি আরো অ্যাকিউরেট ফিগারটা দিই, এক সেকেন্ড। 17 লক্ষ 64,000 লোকের নাম বাদ যায় এমনিতেই। এই হিসেব দুদিন ধরে আমি দেখাচ্ছি। এটা যদি হয়, আগে আমি জানতে চাই সেই নামটাও থাকবে না থাকবে না, সেটা পয়সা দ্বারা বলুন। যে মৃত ভোটারের নামটাও রাখতে চায় ওরা, ওটা থাকলে বাঙালির অসম্মান হয়ে যাবে। আপনাদের রাগের জায়গাটা আচ্ছা, কিন্তু আমি বলছি বেশ, আমি বলছি ব্যাস, আমি একটু বৈষ্ণবদার কাছে ফ্যাক্টস অ্যান্ড ফিগারে আসি যে সত্যি সত্যি আমাদের যখন ভোটার লিস্ট রিভিশন হয়েছে এই রাজ্যে, তাহলে কি নাম বাদ গেছে নাকি হুবহু আগের নির্বাচনের লিস্ট গেছে? আর যদি নাম বাদ যায় তাহলে কত নাম বাদ গেছে? আমি পরিষ্কার এবিপি আনন্দর আর্কাইভে গিয়ে দেখছি যে মনোজ কুমার আগরওয়াল, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি যখন তথ্য পরিসংখ্যান দিচ্ছেন 15ই জুলাই বসে তিনি বলছেন যে 2002 সালে বাদ গেছিল কত, যে ভোটারের সংখ্যা তার আগের নির্বাচনে যে ভোটার লিস্ট ছিল তাতে ছিল 4,86,00,000, সেইটা রিভিশন হওয়ার পরে হয় 4,58,00,000, মানে 28 লক্ষ ভোটারের নাম তো তখনও বাদ গেছিল। তাহলে কেন আপত্তি? আমি দ্রুত একবার দেখুন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হওয়া দরকার। কি বলেছিলেন এই মনোজ কুমার আগরওয়াল, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, একবার তার বক্তব্যটা দেখি। এটা ডিসিশন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসিশন আছে, আমাদের কোনো ডিসিশন নেই। এটা যখন বি ইসে ডিসিশন নেবে আমাদের কমিউনিকেট করবে, আমরা ওটা পালন করব। লাস্ট হয়েছিল 1/1/2002 রেখে কাট অফ SIR হয়েছিল, আর SIR আগে যে ভোটার লিস্ট ছিল ওখানে ছিল 4,86 লাখ ভোটার্স, ফাইনালি দাঁড়ালো 4,58 লাখ ভোটার্স। এখন যেটা আছে আজকে দিনে যে আছে 7,62 লাখ প্রায় ভোটার আছেন। এখন যেটা আমরা দেখেছি প্রায় 66% ভোটার ইনক্রিজ হয়েছে। অর্থাৎ বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন যে পশ্চিমবঙ্গে শেষ ইন্টেন্সিভ রিভিশন SIR হয়েছিল 2002 সালে, সেখানে 28 লক্ষ ভোটার, প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। তাহলে রিভিশনে আপত্তি কোথায় বৈষ্ণবদা? মানে আমি এটা বলছি যে বিভিন্ন নির্বাচন, বিভিন্ন স্টেটে যেভাবে নির্বাচনটা কন্ডাক্ট করা হলো তাতে দেখা গেল যে ভোটার লিস্টে কারচুপি হয়েছে। বিহারটা তো সব পলিটিক্যাল পার্টি বলছে এক্সেপ্ট বিজেপি, বিহারটা আজকেও পার্লামেন্টে প্রতিনিধিত্ব। এবার যদি পশ্চিমবাংলায় ওরা এই ভোটার লিস্টের কারচুপি করে নির্বাচন করতে, আমি বলছি তেলেঙ্গানা কিংবা কর্ণাটকে তাহলে কংগ্রেস জিতলো কি করে? কংগ্রেস জিতেছে, এটা কংগ্রেসের নিশ্চয়ই মানুষ ভোট দিয়েছে, জিতেছে, সে বিষয়ে এবার আমি আপনাকে বলছি যে ওরা মহারাষ্ট্রে কারচুপি, বিহারের কারচুপি, এই একই প্যাটার্নটা যদি এখানে যদি করে, আমরা তো মুশকিল। এখানে স্কুটিনি হচ্ছে প্রতিদিন, বিএলওরা বাড়িতে যাচ্ছে, তারা স্কুটিনি করলে মৃত ব্যক্তিদের নাম কাটতে দেবে না দেবে না সেটা বলুন। আমরা তো দুজনের কাছে যেতেই হবে, আমি যাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কালকে একটা ইঙ্গিত 21-এর মঞ্চ থেকেই আমরা পেয়েছি, দেখাবো। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে।
2026 সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও একইভাবে ভোটার তালিকা সংশোধনের জোরালো সম্ভাবনা, আর তা ঘিরেই রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি দাবি করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হঠাতেই এই ভোটার তালিকা সংশোধন প্রয়োজন। পাল্টা তৃণমূলের দাবি, বিরোধী ভোটারদের নাম কাটতেই বিজেপি ও নির্বাচন কমিশন এই ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে ভোটের আগে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন রুখতেই দিল্লি অবধি আন্দোলন পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়। আমরা দেবো, দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। পাল্টা বিজেপি হুঙ্কার ছাড়ছে, ভোটার তালিকা সংশোধন করে সব অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবেই। যত বেশি এরা সরকারি কাজে বাধা দেবে তত তাড়াতাড়ি ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন হবে, আর ভোট রাষ্ট্রপতি নির্বাচনে হোক, এটা বাংলার অধিকাংশ মানুষ চাইছে। ২১শে জুলাই মঞ্চ থেকে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি, ইলেকশনের নমিনেশন পর্যন্ত ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলাদেশিকে আচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না, যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে বাংলাদেশের বাড়িতেও মূল্যজাত চলবে, ওই নেতার বাড়িতেও মূল্যজাত চলবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। দিল্লিতে একসঙ্গে বিক্ষোভ দেখালেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা হুঙ্কার নিয়ে কটাক্ষের সুর কংগ্রেসের গলায়। নির্বাচন কমিশন ঘেরা করতে বিহারে যেতে পারছে না, দিল্লিতে যেতে পারছে না। দিল্লি তো নির্বাচন কমিশন ঘেরা করতে দিল্লিতে যেতে পারে। দিল্লি কি বিদেশে? দিল্লিতে এদেশে। হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন? কারণ এখানে ভোটের বাজার হবে, ভোটের বাজারে বাজার গরম হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সম্ভাব্য ভোটার তালিকা সংশোধনী কর্মসূচি নিয়েও চলছে রাজনৈতিক চাপানুতর। দীপক ঘোষ, অভিজিৎ চৌধুরী ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এই চিঠিটা মন দিয়ে পড়লে সায়নদীপ এবং সৌম দুজনের কাছেই যাব। তাতে বলা হচ্ছে দ্য সিইও's অফিস হ্যাজ বিন ক্যাটেগরাইজড অ্যাজ আ সাবঅর্ডিনেট ব্রাঞ্চ অফ দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আমি বলছি যে এই মুহূর্তে তাহলে যা স্ট্রাকচার, প্রথম কথা আমার প্রশ্ন থাকবে, সবথেকে বড় প্রশ্ন থাকবে এই রাজ্য সরকার নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যে এই সিচুয়েশন হয়ে আছে, তারপরে এখন নির্বাচনের 7 মাস আগে আপনার ঘুম ভাঙলো, এবং তারপরে বলছেন যে এফেক্টিভ এবং ইম্পার্শিয়াল কন্ডাক্ট অফ ইলেকশনের জন্য এটা জরুরি। তাহলে এতদিন এই সিস্টেম চলছিল কি করে? সবথেকে বড় প্রশ্ন তো এটাই। একটা কথা বলি যে আপনারা এত এখানে আলোচনা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার যখন সিলেক্ট হয় তখন কি এটা কনভেনশন মানা হয়েছিল? আমি যা জানতে চাইছি যে 3 জনের প্যানেল করা হয়েছে, 3 জনের মধ্যে এখন কাউন্সিল অফ মিনিস্টার ঢোকানো হয়েছে যাতে 2:1 হয় বিরোধী দলনেতা সহ। তারপরে এই আচ্ছা 7 মাস, আপনি 2024 সালে তার মানে নরেন্দ্র মোদী যে ভোটে নির্বাচিত হয়েছে সেটা অসংশোধনীয় ছিল। 2, আপনি সুপ্রিম কোর্টে এই রাজ্যের প্রেক্ষিতের চিঠি, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিজেপি বলছে আজকে গতকাল যে আধার কার্ড, রেশন কার্ড আর ভোটার আইডি কার্ড। প্রথম কথা বিজেপি বলেনি, ইলেকশন কমিশন বলেছে। সৌমকে আমি থামালাম কারণ আমার এখানে স্পষ্ট ইলেকশন কমিশনের এই আজকে সুপ্রিম কোর্টে হলফনামা নিয়ে বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি সেটা পরে আসছি, আগে এই বিষয়টা আছে। আমি বলছি নির্বাচন কমিশনারের স্বতন্ত্রতা নিয়ে সেটা দেশ রাজ্যের যাই হোক রাজনৈতিক চর্চা হবে না। এই স্বাতন্ত্র এতদিন যদি এই চিঠি অনুযায়ী কম্প্রোমাইজড হয় তাহলে নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল? আমি বলছি জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশনার হলেন, গোটা দেশের কি যোগ্যতা ছিলেন? তার প্রধান যোগ্যতা হলো 370 দ্বারা কাশ্মীরের রদ করার আইনি খসড়া এবং রাজ্যটাকে ভাগ করা, সেই জন্য তিনি তার প্রধান ভূমিকা পালন করেছিলেন। আর আমাদের রাজ্যে দেখেছি যে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য মীরা পান্ডেকে আদালতে যেতে হয়েছিল। সুশান্ত রঞ্জন উপাধ্যায় 2015 সালে তার ঘরের মন্ত্রীরা ঢুকে যে তোলপাড় করেছিলেন। আবার রাজীবা সিনহা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইকে একসাথে উল্লসিত হতে দেখেছি। এই সব ঘটনায় প্রমাণিত হয় রাজ্য বা কেন্দ্রে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা নেই। এবার আমার কথা হলো মহারাষ্ট্রের আপনি
ভোটার তালিকা সংশোধনের কথা বলছিলেন, এই ভোটার মহারাষ্ট্রে 2019 থেকে 2024 মোট ভোটার বাড়ল কত 32 লক্ষ, আর 2024-এর লোকসভা ভোটের পর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে ভোটার বাড়ল কত 39 লক্ষ। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে, বিহারে 1 মাসের মধ্যেই পরিকল্পনা করা হচ্ছে। আমার কথা হলো ভুয়ো মানে যোগ্য ভোটার একজনও যেন বাদ না যায়। সম্পূর্ণ একমত যে একজন অনুপ্রবেশকারীও যেন তালিকায় না থাকে আর একজন যোগ্য ভোটারও যেন বাদ না যায়। আমি আসবো, কিন্তু দুজন। হেমন্ত মুখোপাধ্যায়ের মতন কেউ এসে যেন ভোট না দিতে পারে সেটাও নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। তৃণমূলের ছাপ্পা মারার প্রধান আমার বক্তব্য বেশ না, সংশোধন আমরা সবাই চাই, কিন্তু ভোটারকে বাদ দিয়ে চাই না। আমি এখানে থামালাম। শুভময়দা, আমার প্রশ্ন খুব পরিষ্কার। ঠিক আছে, প্রশ্ন খুব পরিষ্কার। সেটা হচ্ছে, আমি যদি আজকে বলি যে আমি শক্তিশালী করতে চাই, খুব ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, কিন্তু শক্তিশালী করতে চাই, তার জন্য স্বাধীনতা চাই, তাহলে আমি মেনে নিচ্ছি কোথাও এই চিঠিতে যে এতদিন সিওর অফিস দুর্বল ছিল। এইটা কোনো গণতন্ত্রের ছবি নাকি? একটা হালকা আলোচনা হতে পারে যে তাহলে কি সেটিং উঠে গেল এই সমস্ত, আমি একদম এটাই যাচ্ছি না, আমি স্ট্যাটিস্টিক্যাল আলোচনায় যাচ্ছি। প্রথম হচ্ছে 2011-র পর থেকে জনগণনাই হয়নি, 2021-এ হওয়ার কথা ছিল কোভিড বা এই সমস্ত কারণে। এবার যাই ঘটুক না কেন, আমাদের এত বড় দেশ, তাতে দু ধরনের ভুল থাকবে। একটা হচ্ছে যারা আমাদের দেশের লোক নন বা যাদের প্রাণ চলে গেছে তারা এসে ভোটার লিস্টে নাম টাম তুলে নেবেন, আর অন্যদিকে যে লোকটা সত্যি আমাদের দেশের নাগরিক তার নাম ভোটার লিস্টে উঠবে না। এর শতাংশ কত হবে, এইটা হচ্ছে মূল অঙ্ক যেটা জানতে হবে। দেখুন, যদি 4,86,00,000 থেকে 4,58,00,000 হয়, 28 লাখ মতো কমে, তাহলে আজকে 7 কোটির উপর পশ্চিমবঙ্গে ভোটার যদি ভালো করে খোঁজা যায়, 40-45 লাখ ভোট কমতেই পারে। আপনারা একটা আনুমানিক হিসেব দিচ্ছেন। এবার এর প্রসেসটা কি হবে? এই প্রসেসটা, এটা তো সত্যি কথা, ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে তো 5-6% গোলমাল আছে, যেটা একটা ভুল, এবং যাদের নাম ঢোকেনি সেটা ঢুকবে। এই প্রসেসটা রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে করতে হবে যাতে আমরা হ্যারাস্ট না হই। অর্থাৎ আমাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, গাদা গাদা। এবার এই যে গোটা প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু শুধু কেন্দ্রের দায় নয়, এটা কিন্তু কেন্দ্র এবং রাজ্যগুলোর দায়, সবাইকে মিলে করতে হবে। রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো, সোজা কথা আছে, সেটা হচ্ছে এটা এমন একটা ইস্যু, এখানে কোনো কোল্যাটারাল ড্যামেজ চলতে পারে না। অর্থাৎ আমি বাছাই করছি ভোটার তালিকা, একজন যোগ্য ভোটার, নিঃসন্দেহে তাতে একজন অনুপ্রবেশকারীও থাকবে না, কিন্তু একজন যোগ্য ভোটারও বাদ যেতে পারে না। আজকের যে ঘটনাটা আমাদের চিন্তিত করেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন গতকাল সুপ্রিম কোর্টে জাতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হচ্ছে যে এপিক কার্ড, আধার, রেশন কার্ড যেটা বিবেচনার করার কথা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, তারা বলছেন যে এটা গ্রাহ্য হবে না। আমাদের পরিষ্কার প্রশ্ন রইল, যে প্রশ্নে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন কি বলল গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার তালিকায় নাম থাকার জন্য এগুলো প্রামাণ্য নথি হতে পারে না। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত মামলায় একেবারে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের এই আপত্তির কারণ কি? সর্বোচ্চ আদালতে দেওয়া হলফনামায় তাদের বক্তব্য, ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়। যেহেতু ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাই ভোটার কার্ডকে নথি হিসাবে দেখানো নিরর্থক। ভোটার তালিকা সংশোধনের জন্য আধার কার্ড কেন গ্রহণযোগ্য নয়, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা। হলফনামায় জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ, এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না। 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ড দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত স্পষ্ট সতর্কীকরণ রয়েছে। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে কমিশন, যেখানে উল্লেখ করা হয়েছে শুধু আধার কার্ড ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। রেশন কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশন হলফনামায় জানিয়েছে, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, তাই এটির ওপরে পুরোপুরি ভরসা করা যায় না। ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড, সেগুলোর কোনো ভূমিকা থাকবে না? নির্বাচন কমিশনকে কেউ কি নাগরিকত্বের দায়িত্ব দিয়েছে নাকি? এনআরসির দায়িত্ব নিয়েছে? যদি কোনো সৎ বিবেচনা বোধ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলাপ আলোচনা করতে পারত, নচেত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই। 10 জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছিল কমিশনকে। এই প্রেক্ষিতেই কমিশন মঙ্গলবার তাদের অবস্থান জানিয়ে দিল। একটা প্রচণ্ড চেষ্টা চলছে বিজেপির এবং বিজেপির প্রভাবে থাকা জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের বিজেপির রাজনৈতিক এজেন্ডাগুলো ফুলফিল করা এবং বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে কি করা যায়। সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তো অবস্থানের কোনো পরিবর্তন করেনি। যে প্রক্রিয়া বিহারে কার্যকর হয়েছে তার বিরোধিতা করেনি, সেটাকে বাতিল করে দেয়নি। নির্বাচন কমিশনের সমস্ত অধিকারকে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। তবে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটাও নয়। বিশেষ সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ফর্ম দিয়েছে সেখানে অপশনাল হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বর দেওয়ার জায়গা রয়েছে। কমিশনের বক্তব্য, সেগুলি কোনো ব্যক্তি জমা দিতেই পারেন, সেগুলি আধিকারিকরা বিবেচনা করে দেখবেন। এক্ষেত্রে আইন মেনে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রথম কথা, রবীন্দ্রনাথ দা একজন নাগরিক প্রশ্ন তুলবে যে আধার কার্ড, রেশন কার্ড যার দায়িত্ব নিতে হবে সরকারকে, এবং এপিক কার্ড, ভোটার কার্ড যার দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, সেটা জাল না আসল সেই মানে ঠিক করার দায়িত্ব এবং সিদ্ধান্তে পৌঁছানোর দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের। আমি বলছি তুমি 11টা প্রশ্ন বলি দিয়ে করে দিলে, যার ভেতরে অধিকাংশ অবান্তর প্রশ্ন। আমি বলছি এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হবে এবং হওয়াটাই স্বাভাবিক, এবং বিরোধী রাজনৈতিক দল সেই ইনসিকিউরিটিটাকে ব্যবহার করবে। হ্যাঁ, এবং এটা দেখুন, আমাদের একটা পলিটিক্যাল সায়েন্সে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন প্রত্যেক বছরই প্রায় ইউজি অথবা পিজিতে আসে যে ইলেকটোরাল রিফর্মসের নেসেসিটি কোথায়। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু একটা সার্বিকভাবে ইলেকটোরাল রিফর্মস হয়নি। এই যে ফাংশনাল অটোনমি বলতে কি বোঝানো হচ্ছে, এটারও কোনো গাইডলাইন্স নেই। দেখুন, বিচারপতিরা কিন্তু কথাও বলেছেন, আপনারা যেগুলো চাইছেন, অর্থাৎ তার জন্মপঞ্জি এবং তার বাবার জন্মপঞ্জি বা মায়ের জন্মপঞ্জি, এগুলো বললে আমরাও দিতে পারবো না। তাহলে এই যদি অবস্থা হয়ে দাঁড়ায়, এবং আমাদের যদি ভাবতে হয় যে এতদিন পর্যন্ত এই লোকগুলো এর ভিত্তিতেই ভোট দিয়ে এসছেন, তাহলে তাদের ভোট কি অসংসদীয় হয়ে গেল? হঠাৎ করে 7 মাস আগে যদি আমি এইটাকে একটা ইস্যু করে নিশ্চিতভাবে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক, যদি প্রমাণ করতে পারে যে কেউ রোহিঙ্গা, কেউ বাংলাদেশ থেকে এসছেন, জাল পরিচয়পত্র ধরার দায়িত্ব তো রাষ্ট্রের। কেন জাল থাকবে? একজন অনুপ্রবেশকারী বা কেন ভোট দেবে? প্রথম কথা হচ্ছে যে এটা থেকে বাঙালির ইনসিকিউরিটি হওয়ার কথা, তো এটার থেকেই বিহারেও ইনসিকিউরিটি হওয়ার কথা বিহারিদের হচ্ছে তো। হচ্ছে, আমি সেইখানেই বোঝাচ্ছি। তাহলে মমতা ব্যানার্জি এতখানি ইনসিকিউর, যদি বোঝেন যে ইনসিকিউর বাঙালি, রবীন্দ্রনাথ আপনাকে একটু বলি শুনুন, তাহলে তো মমতা ব্যানার্জির এই বিষয়টা চুপ করে থাকা উচিত। বাঙালি আরো ইনসিকিউরিটিতে ভুগবে এবং সব ভোট জোড়া খুলে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, পেপার দিতে পারবেন না, আপনি বলেছেন 88% বিহারের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে পেপার জমা করে দিয়ে পাশাপাশি মুদ্রার উল্টো দিকটাও বলতে হবে। আজকেই বাংলাদেশি পাসপোর্ট, তাও ভারতীয় ভোটার, এই তথ্য একবার নয় একাধিকবার উত্তর দিনাজপুরের 2 বাসিন্দাকে দিয়ে সন্দেহ হয়েছে। আজ রাজ্য সরকারের কাছে রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে সিও দপ্তর থেকে চিঠি গেছে। অর্থাৎ ওই দিকের মানুষ এদিকে ঢুকে পড়ছেন এবং এটা বাস্তবতা। কিন্তু সেই বাঁচতে গিয়ে পাশাপাশি একজন বৈধ ভোটারেরও ভোটাধিকার চলে যাবে, এটা দুর্ভাগ্যজনক। আমি এখানে দুটো অংশ একেবারে সরাসরি আপনাদের কাছে আনবো। একটা হচ্ছে যে 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মারও জন্ম সার্টিফিকেট দিতে হবে, এটা নিয়ম হচ্ছে। এটা কে দিতে পারবে? আমি শুধু 2002-এর আমাদের রাজ্যের ক্ষেত্রে 2002-এর পরে, বিহারে যেমন 2003-এর পরে, খুব দ্রুত। শুনুন, আমি দুটো বলবো। একটা হলো, রাষ্ট্র বা রাজ্য যদি মানে সহায়তা করে জালিয়াতি করে মানে এই রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি করতে, আপনার কিন্তু আমি বলছি ইলেকশন কমিশন মহান হয়ে লাভ নেই। মানে আপনার সরকার যদি
সরাসরি যুক্ত থাকে যে ভাই ভুয়ো রেশন কার্ড আমি তৈরি করে দিব, ভুয়ো আধার কার্ড তৈরি করে দিব, ওই পার থেকে এনে আমার ভোট ব্যাংক তৈরি করবার জন্য অবস্থান নিব। আপনি বলছেন এখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে থাকে। এক্স্যাক্টলি। তাহলে আপনি বলুন ইলেকশন কমিশনের এই উদ্যোগটার মানে কতটুকু সার্থক হবে, মানে সদার্থক হবে? আমার পরিষ্কার বক্তব্য যে রাজনৈতিক দলগুলো কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য নিজেদের অবস্থান বদলাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে ভয়ঙ্করভাবে আন্দোলন করেছিলেন। তিনি স্লটার অফ ডেমোক্রেসি বইয়ে নথিভুক্ত করেছেন যে কিভাবে বামেরা মানে বাংলাদেশ থেকে যারা মুসলিমরা আসছেন তাদেরকে সহায়তা করছে এই আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বানানোর প্রশ্নে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনুপ্রবেশ নিয়ে চুপ করে থাকছেন? উল্টো দিকে বিজেপি যদি আপনি লক্ষ্য করেন তাহলে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু বিভিন্ন রাজ্যে এখান থেকে খুব পরিষ্কার আমি দুটো অংশ দেখাবো। এক, যে এই ইস্যুতে একেবারে পরিষ্কার সংসদের ভেতরে এবং বাইরে আজকে বিরোধীরা তারা বিক্ষোভ দেখালেন, এবং পাশাপাশি এই যে বাঙালি হেনস্থার কথা হলো, আজকের যে এই অভিযোগ কিন্তু থামছে না। আমি আবার বলছি, না থামছে না, দুর্ভাগ্যজনক, কিন্তু থামছে না। দেখুন, সামনেই বিধানসভা নির্বাচন, বিহার ভোটের তালিকার বিশেষ সংশোধন চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও যা হওয়ার জোরালো সম্ভাবনা। বিরোধীরা বারবার অভিযোগ করছে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে। बिल्कुल सही नहीं हो रहा है, ये लोकतंत्र का कत्ल है और हम इसी के लिए हम बार बार बोल रहे हैं कि ये एकदम गलत है जो कर। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল বিরোধীরা। সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, জেএমএম সহ একাধিক বিরোধী দল। বিক্ষোভে সামিল হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের মতো শীর্ষ বিরোধী নেতারা। लोकतंत्र में मतदाता अगर महफूज नहीं है तो फिर लोकतंत्र महफूज नहीं है। और जो चीफ इलेक्शन कमिश्नर है उनको ये सोचना चाहिए कि इतिहास उनको किस प्रकार याद करेगा। अगर एक बार उस बात का ध्यान रखेंगे ना तो अपनी कार्यशैली में आमूलचूल परिवर्तन करेंगे। ভোটার তালিকা সংশোধনের তীব্র বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয় তৃণমূলও। ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। 2024-এর যে ইলেকট্রাল রোল রয়েছে সেই ইলেকট্রাল রোল থেকে ডিভিশন হোক, তার আগেকার কারণ। তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে পরিচালিত করে, ওরা ধরে নেয় যে কেন্দ্রে যে নির্বাচন কমিশনার হবেন তাকেও বিজেপি পরিচালিত করবে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বিহার বিধানসভাতেও বিক্ষোভ দেখায় বিরোধীরা। এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে এখনো অবধি 52,30,126 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। এর মধ্যে 18,66,869 জনের মৃত্যু হয়েছে। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তির সংখ্যা 7,50,742 আর 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি। এদিকে এই আবহে বাঙালি হেনস্থা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ জারি রেখেছেন। ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। সোমবার 21-এর মঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ শানানোর পর ফের বাঙালি হেনস্থার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দাকে অসম থেকে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, আলিপুরদুয়ারে, এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে, এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। ওই ক্ষেত্রে দেখতে হবে আসামের সাথে ওই পরিবারের কোনো কানেকশন আছে কিনা, ওই পরিবার আগে আসামে ছিল কিনা। অর্ধ সত্য নিয়ে চিৎকার করলে তো হবে না। অতএব বিষয়টিকে যদি সত্যিকারে স্পষ্টীকরণ চাইতো তো রাজ্য সরকার এই বিষয়ে তদানীন্তন সরকারের সাথে
কথাবার্তা বলতো, সেখানকার থেকে চিঠি চালাচালি করলেই বিষয়টা স্পষ্ট বেরিয়ে আসবে। এরই মধ্যে বিজেপি শাসিত হরিয়ানায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে নদিয়ার 25-30 জনকে আটকের অভিযোগ উঠেছে। এদের বেশিরভাগই পলাশিপাড়া, নাকাশিপাড়া, তেহট্ট থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক। আমার বাবাকে বাংলাদেশি বলে ওরা তুলে নিয়ে গিয়েছে। আমার আব্বা ইন্ডিয়ার ছেলে, ওখানে খাটতে গিয়েছে হরিয়ানাতে। আব্বার কাছে প্রমাণপত্র বলতে আব্বার ভোটের ছবি ছিল, তারপরে আধার কার্ড ছিল, মোবাইল ছিল। ডকুমেন্টস থাকার সত্ত্বেও বলছে দাদুর তিন পুরুষের দলিল লাগবে। কালকে এসে আমার দাদা সহ আরো প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায় শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে। হরিয়ানায় আটক আত্মীয় পরিজনদের ছাড়িয়ে আনতে দলিল নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছে নদিয়ার এইসব পরিযায়ী শ্রমিকদের পরিবার। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? আজকে এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নীতি। এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছোট ছোট চাকরি করছেন, তারা আতঙ্কিত। তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে। 26-এর বিধানসভা ভোটের আগে বাঙালি হেনস্থা এবং বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রদ্যোৎ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, এইসব রাজনৈতিক চাপানুতরের মধ্যেও আমরা ভুলে যাইনি সেই মানুষগুলোকে, যোগ্যতা সত্ত্বেও চাকরি হারিয়ে আজ যারা রাস্তায়। প্ল্যান ই, প্ল্যান বি, সি, ডি কিছুই কাজে আসেনি, এখনও তারা রাস্তাতেই। এসএসসির নতুন পরীক্ষাবিধিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেছে, কিন্তু আন্দোলনকারী চাকরিহারাদের একাংশ পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে অনড়। তাদের কথা বারবার তুলে ধরেছি বলে কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।